হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা লাস্ট পার্টে চলে এসেছি, তোমাদের ট্যানজেন্ট আর নর্মাল বা স্পর্শক অবিলম্ব এই চ্যাপ্টারের। তা লাস্ট পার্টের এখনও অবধি আমার 3টে অঙ্ক আছে এই ভিডিওতে, যেটা আমি করাবো। আর 3টে অঙ্কর মধ্যে 2টো অঙ্ক কিন্তু খুবই কঠিন, আর তার মধ্যে এই অঙ্কটাও আছে কঠিনের মধ্যে। আর আরেকটা অঙ্ক সহজ আছে, বাট ওতে কিন্তু আমাদের প্রিভিয়াস কনসেপ্ট কিছু লাগবে। এমনি করতে সহজ আছে, বাট এই দুটো পরপর যে অঙ্ক আমি করাবো ওটা কিন্তু খুবই কঠিন। তাই আমি বারবার রিকোয়েস্ট করছি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। আর জাস্ট একবার যদি দেখে নাও, আশা করি পরীক্ষার হলে নামাতে পারবে। তাই যদি কারো বইতে না করা থাকে, প্লিজ কিন্তু এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? তাহলে স্টার্ট করে দিচ্ছি। উদাহরণ 29 কী আছে? যদি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3। তার মানে এটা সেই কার্ভটা যেটা প্রায় আমরা দুটো অঙ্ক করেছি এর আগের ভিডিওতে, তাই তো? এই কার্ভটাকে নিয়ে, তাই এই কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। এই কার্ভ থেকে অনেকগুলো অঙ্কই আর কি পরীক্ষায় আসতে পারে। তাহলে এই বক্রের কোনো বিন্দুতে অবিলম্ব এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে অবিলম্বটি সমীকরণ হবে ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকস টু এ কস টু ফাই। তাহলে হঠাৎ করে কোত্থেকে একটা ফাই চলে এলো, তাই তো? মানে এতক্ষণ অবধি আমার নর্মাল অবিলম্ব ছিল, স্পর্শক ছিল, তার মধ্যে আমাদের কিছু হয়তো শর্ত বার করতে দিত, এই টাইপের অঙ্ক ছিল। তাই এখানে হঠাৎ করে ফাইটা কোত্থেকে চলে এলো? তাহলে আমি বলতে চাই যে ফাইটা কিন্তু কোত্থেকে আসেনি, ফাইটা অলরেডি আমাদের সাথেই ছিল। তা সেটা কি? আমরা মনে করো আগের যে কনসেপ্টগুলো শিখেছিলাম, তার মধ্যে আমরা কি জানতাম? যে এম ইকুয়ালস টু এম বা প্রবণতা আমাদের ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? মানে কি, প্রবণতা এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলতাম ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমরা এতক্ষণ আগে কী অবধি করেছিলাম? স্পর্শক বা অবিলম্বের ক্ষেত্রে সবের ক্ষেত্রেই কি ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই এগুলো একটা লাগতো। এমনকি কিছু কিছু অঙ্কে আমরা এম হিসাবেও তাকে কনসিডার করেছি। তাহলে এই এম ইকুয়ালস টু ট্যান থিটা যেটা আমরা আগে পড়েছিলাম, ভালো করে মনে করো, এখানে থিটাটা কিছুই ছিল না, কিন্তু থিটাটা এক্স অক্ষের সঙ্গে কোনটাই ছিল। মানে অ্যাকচুয়ালি আমরা কি পড়েছিলাম? এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ ক্রিয়েট করছে, আর সেইখান থেকে আমরা কি রিলেশান পেতাম? যে ট্যান থিটা ইকুয়ালস টু এম। আশা করি এটা মনে পড়ছে। তাহলে পুরো সেই জিনিসটাই কিন্তু আমাদের এই অঙ্কে, এই কনসেপ্টে লাগবে, ঠিক আছে? তাহলে স্টার্ট করতে থাকি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই ফাইটা কোথায় ইউজ হবে। এবারে দেখো যে ফাইটাকে কিভাবে ইউজ করবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার বক্র। আর আমি এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে কোনো বিন্দুতে অবিলম্ব। তার মানে কি, আমি বুঝে গেলাম যে আমার অবিলম্বের সমীকরণ বার করতে হবে। তাহলে অবিলম্বের সমীকরণ মানে আমার কি লাগবে? অ্যাকচুয়ালি অবিলম্বের সমীকরণে আমার যে এম বা প্রবণতা, সেটা কি হয়? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পার্টিকুলার পি, তাই তো? এটা আমরা ফার্স্টেই একদম ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে অবিলম্বের প্রবণতা বা এম এর ভ্যালুটা আমার এরকম আসে, যে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট পয়েন্ট পি, ঠিক আছে? তাহলে এখান থেকে ফার্স্ট আমরা ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করে নিই। কারণ কি, ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা থাকলে পরে ডিএক্স ডিওয়াই জাস্ট অনন্য করে দেবো আর একটা মাইনাস এনে দেবো, ঠিক আছে? তাই ডিওয়াই ডিএক্স দেখো আমি এখানে কত পাচ্ছি? মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে আমি কি লিখেছি তারপরে? এখন মনে করা যাক বক্রের উপরিস্থিত পি x1, y1 বিন্দুতে অবিলম্ব এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করেছে। কারণ কি, আমরা এমটা কি ডিওয়াই ডিএক্স হোক বা ডিএক্স ডিওয়াই যাই হোক, একটা পার্টিকুলার পয়েন্টের উপরে বার করতে পারতাম, তাই তো? তাই অবভিয়াসলি অবিলম্বের পাদবিন্দু বা ওই পয়েন্টটাকে আমায় ধরে চলতে হবে। তাই ওই পয়েন্টটাকে আমি পি ধরেছি, যেটা হলো x1, y1। ক্লিয়ার এত দূর? ঠিক আছে। তাহলে এবারে পি বিন্দুতে বক্রের অবিলম্বের প্রবণতা বা যেটা আমার এম থাকে, সেটা অবভিয়াসলি কি মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পি। তাহলে এখানে পিটা আমার কত? x1, y1। তাহলে আমার কাজ কি এখন? ডিএক্স ডিওয়াই বার করবো, আর তার আগে একটা মাইনাস দেবো। তাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কত হয় আমার? এক্স টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। আর ওখানে আমি কি করবো? এক্সের জায়গায় x1 পুট করবো, ওয়াইয়ের জায়গায় y1 পুট করবো। তাহলে এই পুরো জিনিসটা আমার কি হয়ে গেল? x1 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু y1 টু দি পাওয়ার 1/3। আর এটা অবভিয়াসলি কার সাথে ইকুয়াল টু ট্যান ফাই।
কারণ কি, সেই এম ইকুয়ালস টু ট্যান থিটা সেই কনসেপ্টটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাচ্ছি। কারণ এই পুরোটা আমার এম, তাই এম ইকুয়ালস টু আমি ট্যান ফাই বলতে পারি, ওখানে থিটা ছিল আর এখানে ফাই। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাই হলো মেন ট্রিকি জায়গা, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট তুলনা করতে পারি যে এটা ইকুয়ালস টু ট্যান ফাইটাকে আমি ভেঙে জাস্ট সাইন ফাই বাই কস ফাই করেছি। এইবার আমি কি করেছি দেখো, সাইন ফাইটাকে এক্স ওয়ানের তলায় নিয়ে গেছি, কস ফাইয়ের উপরে আমি ওয়াই ওয়ানকে রেখেছি। তাহলে এই পুরোটা ইকুয়ালস টু, আমরা কি করছি, একটা অপারেশন করছি। আমরা জানি যে ইকুয়ালস টু যদি কিছু থাকে, আমি সেই ইকুয়ালস টু এই দুটো আর কি কী বলবো এটাকে, সমীকরণ বলা যেতে পারে। এই দুটো সমীকরণ লেফট আর রাইট মিলিয়ে আমরা কিছু অপারেশন করতে পারি, অনেকটা বলতে পারো যোগভাগ প্রক্রিয়ার মতো। তা আমরা এখানে কি করছি ভালো করে দেখো, আমি কি করলাম, রুট দিলাম ফার্স্ট, আর এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার করলাম। এবারে যেহেতু আমি কি করেছি, রুট অফ এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এটার হোল স্কোয়ার, তাই অবভিয়াসলি আমার নিচেও সেম অপারেশন করতে হবে। আর নিচে আমি দিয়েছি অবভিয়াসলি ডিভিশন মার্ক, কারণ কি এটা ডিভিশনে আছে, তাই অবভিয়াসলি এটাও ডিভিশনে থাকবে। তাই উপরে যেটা করেছি সেম অপারেশন আমি নিচে করব। কি করব, রুট অফ সাইন স্কোয়ার ফাইভ প্লাস কস স্কোয়ার ফাইভ। তাহলে হঠাৎ করে আমি মানে দুটো স্কোয়ার করে যোগ কেন করলাম, আর তার রুটই বা কেন করছি? আমি তো হোল স্কোয়ারটা না হয় কেন করেছি আমি বুঝতে পারছি। কারণ কি, আমি সাইন ফাই আর কস ফাই দেখেছি, তাই আমরা জানি সাইন স্কোয়ার ফাই ইকোয়াস টু কস স্কোয়ার ফাই ইকোয়াস টু ওয়ান। তাহলে সেটাকে ওয়ান করার জন্য আমরা না হয় হোল স্কোয়ার করে অ্যাড করেছি, কিন্তু হঠাৎ করে রুটটা কেন করতে গেলাম? তাহলে আমি বলতে চাই, ভালো করে দেখো, আমার যে প্রমাণটা দেওয়া আছে এখানে, যে এর ভ্যালুটা, ঠিক আছে, এর যে ভ্যালু সেটা কিন্তু আমার আছে নর্মাল ওয়ানে। মানে কি, মানে আমার এখানে কিন্তু কোনো পাওয়ার নেই। তাহলে তোমায় ফার্স্ট থেকেই চেষ্টাটা করতে হবে যে পাওয়ারটাকে ধীরে ধীরে আমি রিডিউস করতে পারি। এবারে রিডিউসটা কিন্তু একমাত্র এই ওয়েতে করা যাবে। তা এটা যদি আমি করি, আমার কী লাভ হলো? ফার্স্ট, এটা তো আমার ওয়ান হয়ে গেল, এতে কোনো চাপ নেই। আর এইখানে আমার কি হচ্ছে, রুট অফ এক্স ওয়ান টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার টু বাই থ্রি। তাহলে এটা ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, এ টু দি পাওয়ার টু বাই থ্রি। কারণ আমি এক্সের জায়গায় এক্স ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসালে ধ্রুবকটা সেমই থাকবে, তাই তো? তাই আমি কি করতে পারি, এ টু দি পাওয়ার টু বাই থ্রি, তার মানে রুট থেকে বাইরে বেরোলে ওটা অবভিয়াসলি এ টু দি পাওয়ার আমার ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার যে উপরের যে কি বলবো পাওয়ারটা আছে ওটা আর কি রিডিউস হলো। তাহলে আমার ফার্স্ট থেকে চেষ্টাটা এটাই থাকবে যে রিডিউস করা। আমি যদি এটা রুটটা না করতাম, আমার কিন্তু এটা এ টু দি পাওয়ার টু বাই থ্রি থাকতো। ক্লিয়ার? বোঝা গেল? গুড। তাহলে আমি এবার এটা ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডাইরেক্ট বলতে পারি। তাহলে আমার এখান থেকে কী কাজ, এক্স ওয়ানের ভ্যালুটা বার করা, ওয়াই ওয়ানের ভ্যালুটা বার করা, ঠিক আছে? তাহলে এক্স ওয়ানের ভ্যালুটা বার করলাম, দেখো কত হলো, এক্স ওয়ানের ভ্যালুটা এ সাইন কিউব ফাই, ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত হলো আমার, এ কস কিউব ফাই। এবারে আমায় কি বলেছে, অবভিয়াসলি অবিলম্বটির সমীকরণ বার করতে। তার মানে কি, আমার অ্যাকচুয়ালি এতক্ষণ অবধি গোলটা কী ছিল, কোনো একটাভাবে আমরা পাদবিন্দু বা এই এক্স ওয়ান ওয়াই ওয়ানের ভ্যালুটা বার করতে পারি, তাহলেই আমার কাজ হয়ে গেল। কারণ কি, এক্স ওয়ান ওয়াই ওয়ানই একমাত্র অজানা থাকে অবিলম্বের সমীকরণে। অবভিয়াসলি আমার প্রবণতাটা আগেই বেরিয়ে গেছে, ট্যান ফাই যেটা ছিল, ঠিক আছে? তাই অবিলম্বের সমীকরণ আমার এবার কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই ওয়ান কত, আমার এ কস কিউব ফাই, আর আমার যে প্রবণতাটা সেটা অলরেডি আমার গিভেন ছিল কি, ট্যান ফাই বসিয়েছি। আর অবভিয়াসলি আমার এখানে কি থাকার কথা, যেটা এক্স মাইনাস এ সাইন কিউব ফাই, ঠিক আছে? তাহলে এবার ট্যান ফাইকে যেরকম আগে করেছি আমি সেম এখানে করবো, কী করবো, সাইন কসে ভাঙবো। তাহলে এই জায়গাটাও কিন্তু একটু দেখার মতো আছে যে কীভাবে সিম্পলিফাইটা করছি। সাইনে কসে ভাঙলাম, কসটাকে এখানে গুণ করলাম, সাইনটাকে এটার সাথে গুণ করে দিলাম। এইবারে দেখো আমার প্রমাণটাতে কি আছে, কোথায় গেল আমার প্রমাণটা, হ্যাঁ এই যে ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই। তাহলে দেখো ওয়াই কস ফাই আছে, এক্স সাইন ফাই আছে, তার মানে কি এগুলোকে আমার একসাথে রাখতে হবে। তাই আমি এটাকে একসাথে রাখলাম, ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই। এবারে দেখো এই এ কস টু দি পাওয়ার ফোর ফাইটাকে আমি এদিকে নিয়ে গেলাম। তাহলে আমি যদি এখানে এ কমন নিই, আমার ভিতরে কী থাকবে, কস টু দি পাওয়ার ফোর ফাই মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর ফাই। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারি। তার মানে কি, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই। তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই অবভিয়াসলি কী হবে, ওয়ান। আর এই ফর্মুলাটাকে আমরা অলরেডি চিনি, ভালো করে দেখো, কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, যেটা হলো ইকুয়াল টু কস টু ফাই।
তাহলে যেটা আমার প্রমাণটা দেওয়া ছিল ওটা আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে মেন যে ট্রিকি পার্ট কোনটা, সেটা হলো এইটা, এই পার্টটাকে মনে রাখা। এই পার্টটাকে যে মনে রাখবে সে কিন্তু পুরো অঙ্কটাই করে দিতে পারবে। আর আশা করছি tan phi এর কনসেপ্টটাও বোঝা গেছে যে কেন ওই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পিটাই tan phi হলো। এখানে কিন্তু ভুলেও ডিএক্স বাই ডিওয়াই বা ডিওয়াই ডিএক্স এগুলো কিন্তু tan phi এর সাথে ইকুয়াল টু হবে না। কারণ কি, আমার অবিলম্বের যে প্রবণতাটাই থাকে সেটাই কিন্তু পুরোটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পি। তাহলে এটা কিন্তু একটা খেয়াল রাখার মতো জিনিস। তাহলে এটাই আমার যদি ঘুরিয়ে দিত যে স্পর্শকের আর কি প্রবণতা বার করতে, তাহলে আমি কি বসাতাম, ডিওয়াই ডিএক্স অ্যাট আ পয়েন্ট পি, সেই জায়গায় আমি tan phi বসাতাম। তাই ক্লিয়ার ব্যাপারটা, এই জায়গাগুলোয় কিন্তু কনফিউশন থাকবে না। পরীক্ষার হলে যদি এই সব কনফিউশন থেকে যায় তাহলে কিন্তু অঙ্ক নামানো খুবই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তাই আশা করছি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। নেক্সট প্রবলেম আমি একটা এক্সারসাইজ থেকে নিয়েছি, কারণ এই এক্সারসাইজের অঙ্কটা আমাদের প্রবাবলি বোধহয় টেস্টে এসেছিলো, আমার তো খেয়াল নেই, বাট এই অঙ্কটা আর কি কোথাও একটা এসেছিলো। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। কি, প্রমাণ করো যে 5c ইকুয়ালস টু এ স্কোয়ার ই স্কোয়ার হলে এ এক্স বাই 3 প্লাস বিওয়াই বাই 4 ইকুয়ালস টু সি সরল রেখা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্তের একটি অবিলম্ব হবে। তাহলে আমি তোমাদের ফার্স্টেই বলে দিচ্ছি, তোমরা আশা করি দেখেও নিয়েছো যে এখানে কোত্থেকে একটা ই চলে এসছে, তাই তো? তাহলে এই অঙ্কটা কিন্তু খালি অবিলম্ব বা স্পর্শক এইসবের কনসেপ্ট দিয়ে সলভ হবে না। এখানে কিন্তু বেশ যে মেন পার্টটা আছে ওটাই কিন্তু পুরোটা উপবৃত্তের কনসেপ্টটা নিয়ে তৈরি আছে। তাহলে উপবৃত্তের কনসেপ্টে আমরা কি জানতাম, তির্যক অক্ষ, অনুবন্ধী অক্ষ এসব ছিল। আর আমরা কি জানি যে আমাদের উপবৃত্তের যেটা কি বলবো জেনারেল ইকুয়েশন অ্যাকচুয়ালি, যেটা আমাদের দেয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমরা কি জানি এখানে এর ভ্যালুটা বড় আর বি এর ভ্যালুটা তার থেকে ছোট। কারণ কি, আমার উপবৃত্ত অ্যাকচুয়ালি আঁকাটা কিরাম হতো, এই ডিম্বাকার, তাই তো? পুরো এরম একটা ডিম্বাকার হতো, যেখানে এই পুরোটা আমার কি থাকতো 2a, আর যে অক্ষটা আমি দেখতেই পাচ্ছি নর্মালি আঁকাতে বড়, আর এটা কি থাকতো ছোট, আর যেটা থাকতো আমার 2b। তাহলে অবভিয়াসলি বিটা আমার ছোট আর এটা আমার বড়। এত দূর ঠিক আছে, গুড। তারপরে আমি মনে করো উৎকেন্দ্রতা বা এসেন্ট্রিক বা যেটা ই, তার ফর্মুলা আমি বলেছিলাম। এসেন্ট্রিক বা ইটা সবসময় কী হবে, পজিটিভ হবে। আর তার ভ্যালুটা আমি কি বলেছিলাম তোমাদের, রুট অফ 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর আমি ভালো করে একটা জিনিস তোমাদের কি বলেছিলাম, যে এসেন্ট্রিক বা ই এর যে ভ্যালুটা সেটা সবসময় পজিটিভ হয়, তাই তো? তাই ই ইকুয়ালস টু রুট অফ 1 মাইনাস, এই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় কি হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার না বি স্কোয়ার বাই এ? একটু মাথা খাটিয়ে ভাবার চেষ্টা করো। তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সারটা হলো ই ইকুয়ালস টু রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। কারণ কি, আমি তোমাদের এইমাত্র বললাম যে ই এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। তার মানে কি, আমার 1 মাইনাস এই এ স্কোয়ার বাই বি স্কোয়ার বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার যাই হোক, ওটা অবভিয়াসলি 1-এর থেকে লেস হবে। আর আমার যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়, আমরা জানি এর ভ্যালুটা বি এর থেকে বড়। তার মানে কি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ওটাও আমার 1-এর থেকে অলরেডি বড় হয়ে যাচ্ছে। তার মানে কি 1 মাইনাস 1-এর থেকে বড়, তার মানে কি রুটের ভিতর আমার নেগেটিভ আসছে, যেটা ইমাজিনারি নাম্বার ডিনোট করে। আর আমরা কি জানি, ইমাজিনারি কখনো আসতেই পারে না এইসব ক্ষেত্রে। কারণ কি, আমরা সব রিয়েল কেস নিয়ে আলোচনা করছি। তার মানে কি, আমার এসেন্ট্রিক বা ইয়ের যে ভ্যালুটা হবে ওটা কিন্তু অবভিয়াসলি কী হবে, রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর যেহেতু বি এর ভ্যালুটা এর থেকে ছোট, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটাও কিন্তু 1-এর থেকে ছোটোই হবে। তার মানে 1 মাইনাস 1-এর থেকে ছোটো অবভিয়াসলি আমাদের একটা পজিটিভ নাম্বার দিচ্ছে। তাই ক্লিয়ার, এই ইয়ের ভ্যালুটা বা এই ইয়ের ফর্মুলাটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবার কিভাবে কাজে লাগবে সেটা দেখো। আশা করছি তোমাদের একটুখানি হলেও আমি কিছুটা মনে করাতে পেরেছি এসেন্ট্রিক বা উৎকেন্দ্রতার আর কি ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা আমায় কি বলেছে, এই উপবৃত্তের উপরে লম্ব আছে, ও হ্যাঁ অবিলম্ব হবে। তাহলে আমরা কি করব, যেটা আগের অঙ্কগুলো করেছি সেম করব। কি করব, এই সরলরেখাটা যেটা আমায় গিভেন আছে, যেটা আর কি উপবৃত্তের উপর আমার অবিলম্ব আছে, সেটাকে আমি এক সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট কাজ আমার কি হবে, যেহেতু অবিলম্ব, তার মানে কি আমার যে
উপবৃত্তটা দেওয়া আছে ওটার থেকে আমি কী ক্যালকুলেট করবো, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট পি। আর অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এখানে উপবৃত্ত আছে, তার মানে আমি পিটা মানে পি এর যে পয়েন্টটা আছে সেটা কি নেব, x1, y1, তাই তো? কারণ অধিবৃত্ত বা ওইসব হলে আমরা প্যারামেট্রিক সমীকরণ ওইসব নিয়ে ভাবতাম, তাই প্যারামেট্রিকের এখানে কনসেপ্ট আপাতত আমাদের দরকার নেই, আমার x1, y1 ধরলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমার উপবৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে আমি ফার্স্ট কী করছি, ডিওয়াইডিএক্স ক্যালকুলেট করছি। ডিওয়াইডিএক্সের ভ্যালু কত, মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তার মানে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালু কত হবে, এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। তাহলে কী করবো, আমি অবিলম্বের সমীকরণটা আমি বের করে নেবো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াস টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট আ পয়েন্ট x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো, এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 বসিয়ে। তাহলে আমার ভ্যালুটা কত হলো, এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াস টু এইটা ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এবারে কী করবো, জাস্ট গুণ করে দেবো। গুণ করার পর দেখো তুমি এইখান থেকে কিন্তু কিছু কমন নিতে পারবে না, দেখতে পাচ্ছ কমন যাচ্ছে, কিছু কমন যাচ্ছে না। আর আমরা কি করছি, আমরা সরলরেখাটা যে ফর্মে আছে, মানে ফার্স্টে এক্স আছে, তারপর ওয়াই আছে, তারপরে কনস্ট্যান্ট পার্ট আছে, এটাকেও সেই হিসাবে রাখার চেষ্টা করছি। তাহলে এখানে আমার এক্স পার্টটা কোনটা দেখো, এইটা দেখতে পাচ্ছি এক্স আছে, তাই এক্সটাকে আমি এদিকে ফার্স্টে রাখলাম, তাই হলো কি মাইনাস এ স্কোয়ার এক্স ওয়াই ওয়ান, প্লাস ওয়াই পার্টটা কোনটা, এইটা, তাই এটাকে অ্যাজ ইউজুয়াল সেমই রাখলাম। আর বাকি যে পার্টটা আছে পুরোটাকে রাইটে নিয়ে চলে গেলাম, কারণ কি এটা আমার পুরোটা হলো কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইবারে দেখো আমরা ইজিলি বলতে পারি যে 1 ও 2 অভিন্ন, কারণ কি এটাও অবিলম্বের সমীকরণ, তার মানে এটা অবভিয়াসলি যেটা আমাদের সরলরেখা গিভেন আছে তার সাথে সমান হতে হবে। তাই আমি কি করব, এক্সের কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করব, ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করব, আর কনস্ট্যান্ট টার্মগুলোকে তুলনা করব। তাই তুলনা করলে কি হচ্ছে আমার, দেখো a বাই 3 ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়ান ইকোয়াস টু বি বাই 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার এক্স ওয়ান প্লাস সি বাই এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কাজ কী হবে, দেখতে পাচ্ছ 5c ইকুয়ালস টু এ স্কোয়ার ই স্কোয়ার, এটা আমার দেখাতে হবে। তার মানে কি এটা একটা শর্ত, তার মানে কি আমার অ্যাকচুয়ালি বার করতে হবে x1, y1, আর আমি এই x1 আর y1টা আমার উপবৃত্তের সমীকরণে লাস্টে পুট করব, ওখানে করসপন্ডিং ভ্যালুগুলোকে বসাবো, সেখান থেকে আমি বার করব, তাই তো? মানে আগের অঙ্কে যে টাইপের টেকনিক ইউজ করেছিলাম সেম টেকনিক, ঠিক আছে? তাহলে x1টা দেখতে পাচ্ছ আমি এখান থেকে, মানে এইটা আর এইটাকে যদি তুলনা করি, y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, x1টা থাকছে, তার মানে আমি এইটার থেকে x1-এর রিলেশনটা পেয়ে যাচ্ছি, সেটা কত, মাইনাস 3ac বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তেমনি এইটাকে আর এটাকে আমরা যদি তুলনা করি, তাহলে x1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে ওখান থেকে আমি কী পাচ্ছি, y1। তাহলে y1 সমান আমি কত পাচ্ছি, এগো ইকুয়ালস টু 4bc ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এবারে যা বলেছিলাম কি করব, x1, y1 এই ভ্যালুগুলো কি আমার উপবৃত্তে পুট করব। তাহলে উপবৃত্তটাকে আমি এবারে লিখতে পারি x1 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে x1-এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর x1-এর ভ্যালু দেখতে পাচ্ছ স্কোয়ার আছে, তার মানে এটা পুরোটা স্কোয়ার হবে। ক্লিয়ার? সেম y1 এখানে স্কোয়ার আছে, তার মানে পুরোটা স্কোয়ার হচ্ছে। স্কোয়ার করার পর তোমরা দেখবে এইটা আসবে। নর্মাল লসাগু করছি, লসাগু করার পর দেখো ভ্যালুটা আমার কিরাম আসছে, 25c স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, মানে সব সিম্পলিফিকেশানের পর, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো দু ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে? ফার্স্ট আমি রুট করে নেব, রুট করে তারপরে আর কি ভ্যালুগুলোকে পুট করব, আর কোন ভ্যালুটা পুট করব, এই ভ্যালুটা। তাহলে এসেন্ট্রিক বা ইয়ের ভ্যালুটা কি আমার, যেটা বললাম ইকুয়ালস টু রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অ্যাকচুয়ালি আমার এখানে চাই কি, এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ভ্যালুটা, তাই তো? তাহলে বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, অর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ই স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার ই স্কোয়ার এই ভ্যালুটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে। এইবারে ভালো করে আমার কথাটা শোনো, ধরো আমি ফার্স্টে রুটটা করে নিলাম, রুটটা যদি করো তুমি ফার্স্টে, আমি একদম বলছি, তাহলে এই রুটটা এখনই করার পর আমি কি পেয়ে যাচ্ছি, 5c ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে দেখো আমরা কি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ই স্কোয়ার। তার মানে কি আমার এই মানে যে প্রসেসটা করলাম এই অনুযায়ী কী হওয়া উচিত, 5c ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। তাহলে কিন্তু তোমার প্রুফটা হবে না। তাহলে বোঝা গেল যে আমি কেন করে এটাকে কেটে দিয়েছি, আমি ওই জন্যই কেটেছি করে, যাতে তোমরা কিন্তু এই ভুলটা বুঝতে পারো।
পরীক্ষার হলে তোমরা এই ভুলটা করবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো ভুল নয়, কারণ তোমরা রুটটা তুলেছো, অথচ তোমরা কিন্তু নিজে ভুলটা ধরতে পারবে না যে কেন এক্সট্রা মাইনাস আসছে। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে লাগবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা আমি দেখতে পাচ্ছি হোল স্কোয়ার আছে, যেহেতু এটা হোল স্কোয়ার আছে এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিলি করতে পারি, কারণ কি -1 আমি ভিতর থেকে কমন নিচ্ছি, কমন নিলে কী হচ্ছে -1 হোল স্কোয়ার, তার মানে 1। তাহলে অ্যাকচুয়ালি আমার ভ্যালুটাকে আমি কী লিখছি, 25c স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে হোল স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুলটাই মানে ফর্মুলাটাই আমরা বের করেছি এ স্কোয়ার স্কোয়ার। এইবারে গিয়ে কিন্তু আমরা কী করব, রুটটা ফেলবো। তাই দুদিকে রুট করলে আমার কী হচ্ছে, 5c ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার স্কোয়ার। তাই প্রমাণটা হয়ে গেল। তাই ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এতটা অবধি কিন্তু নর্মালি অঙ্কটা এগোচ্ছিল। মেন যে ট্রিকি পার্ট সেটা কিন্তু পুরো এই পার্টটা। ফার্স্ট এইখানে যে মেন ভুলটা হয় সেটা আমি বলে দিলাম যে কেন হয় ভুলটা। আর নেক্সট এইটা মানে লোকে ই এর এই ভ্যালুটা অবধি মনে রাখে যে ইকুয়ালস টু √1 মাইনাস ভাবে কিছু একটা, মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে না বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। তাহলে আমি তোমাদের ট্রিকটাও বলে দিলাম যে কী করে বুঝবে কখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এই অঙ্কটাই যদি আমার এইভাবে দেওয়া থাকতো, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, উপবৃত্তটা মানে কি এক্স আর ওয়াই অক্ষটা চেঞ্জ, তাহলে কিন্তু এই জায়গাতেও চেঞ্জটা হয়ে যেত। কারণ কি তখন আমার এক্স আর ওয়াই অক্ষটা চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, তাই ফর্মুলা অবভিয়াসলি চেঞ্জ হবে। তাই এগুলো কিন্তু বুঝে আর কি অঙ্কগুলো করবে। তাহলে এই অঙ্কগুলো আশা করি কয়েকটা মনেই রাখতে পারো, খুব ডিফিকাল্ট হবে না তোমাদের জন্য। তাহলে আমরা যেটা আমাদের লাস্ট অঙ্ক সেই অঙ্কটায় চলে যাই। এই অঙ্কটা দেখবে তোমাদের আশা করি নতুন বই তো থাকার কথা, আর অঙ্কটা খুবই একটা ভালো অঙ্ক। আমি অ্যাকচুয়ালি এই অঙ্কটাকে কোথাও পাইনি খুঁজে, অথচ এটা আমি এবিটিএতে সলভ করার সময় অনেকবার পেয়েছিলাম অঙ্কটা, তাই জন্য আমি ডাইরেক্ট আর কি লিখে দিয়েছি, কোনো নাম্বার দিইনি, দেখতে পাচ্ছ জাস্ট একটা 1 লিখে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটা কি দেখাও যে 8k স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই ইকুয়ালস টু কে বক্র দুটি পরস্পর সমকোণে ছেদ করে। আশা করছি এরকম একটা অঙ্ক মনে পড়ছে তোমাদের, যে আগেও কিন্তু এই অঙ্ক এরকম একটা অঙ্ক করেছি যেখানে দুটো বক্র দেওয়া ছিল আর আমাদের প্রমাণ করতে হয়েছিল যে পরস্পর সমকোণে ছেদ করে দুটো। তাহলে কনসেপ্টটা আরেকবার মনে করিয়ে দিই, আমরা কি করেছিলাম, এই দুটো সমীকরণ এটাকে কি করেছিলাম, ওই কী বলে ওটাকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করেছিলাম। অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতির মাধ্যমে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা মানেটা কি, এই দুটো ছেদবিন্দুটাকে বের করা, কারণ পরস্পর সমকোণে ছেদ করা মানে কি এই দুটো ইন্টারসেক্ট হচ্ছে একটা পয়েন্টে, তাই তো। তাহলে একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট বা ছেদ করে তাহলে ওই পয়েন্টটাই হয়ে গেল আমার এই অবিলম্ব, মানে যে সমকোণটা থাকবে তার অ্যাকচুয়ালি পাদবিন্দু বা মেন যে বিন্দুটা আমাদের কাজে লাগবে ওই অবিলম্ব সব বার করতে। তাহলে ওই x1, y1 ভ্যালুটা কিন্তু আমরা এই দুটো সরলরেখা মানে বক্ররেখা সলভ করলে পেয়ে যাব। নেক্সট কাজ কি হবে, আমরা তো এটা পেয়ে গেলাম যে কোন পয়েন্টে টাচ করছে। নেক্সট আমি কি করব, এটার থেকে বার করব কি m1, তেমনি এটার থেকে বার করব কি m2। আর আমরা কি জানি যেহেতু এই দুটো মানে বক্ররেখা পরস্পরকে সমকোণে ছেদ করছে, তাই কী হবে আমার m1 ইন্টু m2 ভ্যালুটা কী হবে -1 হবে। আর ওইখানে আমি কি করব, y1 x1 এই ভ্যালুগুলোকে পুট করে দেবো, পুট করলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে, তাই তো। ঠিক আছে, সেম পদ্ধতিতে করি। অঙ্কটা সেরম কঠিন নয়, জাস্ট যদি তোমার এই ট্রিকটা মাথায় থাকে তুমি কিন্তু ইজিলি সলভ করে দিতে পারবে। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এটাকে 1 নাম্বার দিলাম, এক্স ওয়াই ইকুয়ালস টু কে এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে 1 ও 2 থেকে আমরা কী করছি, ফার্স্টে এক্সকে অপনয়ন করছি। তার মানে কি এক্সকে অপনয়ন আমরা কীভাবে করতে পারি, দেখতে পাচ্ছ দুটোকে যদি ডিভাইড করি তাতেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, দুটোকে ডিভাইড করলেই আমার কাজ হয়ে যাবে। ওয়াই কিউব ইকুয়ালস টু কে পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমার কত পাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আমার লাগবে ওয়াই এর ভ্যালুটা, তাই ওয়াই ইকুয়ালস টু আমি পাচ্ছি k⁴ তাহলে এক্সের ভ্যালুটা আমি ক্যালকুলেট করতে পারি, তাই এক্স কী আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানে কি k⁴ তার হোল স্কোয়ার, তার মানে কি k⁴ তাহলে x1 পেয়ে গেলাম, y1 পেয়ে গেলাম, ক্লিয়ার। তা আমরা ছেদবিন্দুটা পেয়ে গেলাম, তাই ছেদবিন্দুটা আমার অ্যাকচুয়ালি কি k⁴ k⁴ তাহলে আমি কি বলতে পারছি এখান থেকে যে 1 ও 2 বক্র দুটি পরস্পরকে কি এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি এবার 1 থেকে কি ক্যালকুলেট করব, m1 বা dy dx।
সেকেন্ড যে বক্রটা ছিল ওখান থেকে কি ক্যালকুলেট করবো, m2/dy/dx, দুটোকে গুণ করে দেখাবো যে গুণফল ইকুয়ালস টু 1 - 1 তুলনা করবো ওখান থেকে, তাহলেই ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার করছি, এখান থেকে আমি কি ক্যালকুলেট করবো dy/dx, তাহলে m1 সমান আমি কত পাচ্ছি দেখো, m1 ইকুয়ালস টু dy/dx বা 1/2y, ঠিক আছে। তাহলে 1/2y। এবারে একটা জিনিস দেখো, তুমি যদি ফার্স্টে এখানে x1 y1 বসিয়ে নিতে তাহলে কিন্তু প্রবলেমটা ছিল না। মানে আমি কি করতাম, আমি লিখতাম যে x1 y1 বিন্দুতে আমরা ধরছি যে জিনিসটা ছেদ হচ্ছে, তা জিনিসটা যদি ছেদ হয় তাহলে পয়েন্টটা দুটো বক্ররেখাতেই অবস্থিত, তাহলে আমি কি এক্সের জায়গায় x1, y এর জায়গায় y1টা বসিয়ে দিতাম। সেখান থেকে আমি একইভাবে ওই x1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতাম যেটার ভ্যালু এটা আসতো, y1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতাম যেটা এটা আসতো। আর নেক্সট আমরা কি করতাম, এই যখন এই সরলরেখাটার থেকে m1/dy/dx ক্যালকুলেট করতাম, এখানে অ্যাট এ পয়েন্ট পি বা x1, y1 এর ভ্যালুটা বসিয়ে নিতে পারতাম। যেহেতু আমরা ডাইরেক্ট এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি, তাই জন্য আমরা কিন্তু এখানে পি এর ভ্যালুটা কোনো আলাদা করে বসাইনি, মানে পি যে পয়েন্টটা, কারণ কি পয়েন্টটা আমার কিছুই নয়, এটা ছিল। তাহলে এটা পয়েন্টটা অ্যাকচুয়ালি বসাবো বাট লাস্টে বসাবো, কিন্তু তোমরা যদি ফার্স্ট থেকে x1 y1 এই জিনিসটা ধরে করতে, অঙ্কটা ভুল নয়, ঠিক ছিল, পারফেক্ট, কিন্তু এইখানে তোমাদের x1 y1 এর ভ্যালুটা তখন বসিয়ে দিতে হতো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে m1 সমান আমি ধরছি 1, মানে পেলাম 1/2y। তেমনি 2 থেকেও সেম dy/dx ক্যালকুলেট করবো, তাই m2 ইকুয়ালস টু dy/dx কত এলো, -y/x। সেম p এর ভ্যালু x1, y1 বসাচ্ছি না, কারণ কি x1, y1 আমরা ধরিনি, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে নিয়েছি, তাই আলাদা করে কোনো পয়েন্ট বসানোর দরকার নেই, ঠিক আছে। তাই বক্র দুটো যেহেতু পরস্পরকে সমকোণে ছেদ করছে, তাই অবভিয়াসলি কী হবে, m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। m1 কত পেয়েছি, 1/2y, m2 কত, y/x। তাহলে সরি, y/x নয়, মাইনাস ছিল একটা আগে, এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেছে ওই জন্য। তাহলে এইবারে দেখো y ক্যান্সেল আউট হয়ে গেল, x থেকে যাচ্ছে, এই এক্সটা অ্যাকচুয়ালি কি x1, বা যেটা তুমি সলভ করে পেয়েছো এক্সের ভ্যালুটা সেটাই। তাই তুমি এক্সের ভ্যালুটা সলভ করে কি পেয়েছো, k⁻2/3, তাই k⁻2/3টা লিখে দাও, জাস্ট সিম্পলিফাই করো, 2 × k⁻2/3 ইকুয়ালস টু 1। এইবারে দেখো এই পাওয়ারটাকে যদি আমি হোল কিউব করি তবেই এটা একটা ভালো ফর্মে আসছে। এখন 2/3 আছে, যদি আমি হোল কিউব করি তার মানে কি এটা কে স্কোয়ার হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কে স্কোয়ার হচ্ছে, কিন্তু এখানেও কি হচ্ছে আমার 2 কিউব, তাহলে 8 আর 1 কিউব মানে 1, তাহলে 8k² ইকুয়ালস টু 1। এই প্রমাণটা আমরা করতে পারলাম যেটা আমাদের দেওয়া ছিল। তাই ক্লিয়ার, আশা করি খুবই সহজভাবে অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এখানেই কিন্তু স্পর্শক অবিলম্বটা শেষ হলো। আশা করছি খুবই ইন্টারেস্ট লেগেছে এই ভিডিওগুলো স্পর্শক অবিলম্বের। তাহলে এর পরের দিন আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। ক্যালকুলাস প্রায় শেষের দিকে আছে, আমাদের 3-4টে বোধহয় বাকি আছে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। বাই।